প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি মোহাম্মদ শফিকুল আলম ভূঁইয়া, সহকারী অধ্যাপক বাংলা, দুলেশ্বর আব্দুল মান্নান আদর্শ মহাবিদ্যালয় থেকে তোমাদেরকে অনলাইন ক্লাসে শুভেচ্ছা জানাচ্ছি। আজকে আমরা আমাদের শব্দ গঠনের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় সমাস নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। এর আগে সমাস নিয়ে তোমাদের সাথে 6টি ক্লাসে আমি বিভিন্নভাবে আমাদের বাংলা ব্যাকরণের দ্বিতীয় অধ্যায়ে যে সমাস শব্দ গঠনের যে প্রক্রিয়াটি আছে এটা নিয়ে তোমাদের সাথে বিস্তারিত আলোচনা করেছি। আজকেও সমাস নিয়ে আলোচনা করব। আমরা সমাসের আলোচনার প্রায় শেষ পর্যায়ে আমরা চলে এসেছি। তোমরা মনে রাখবে যে বাংলা ব্যাকরণের শব্দ গঠনের এই উপায়গুলো, বিশেষ করে উপসর্গ, প্রকৃতি প্রত্যয়, সমাস, এই বিষয়গুলো সম্পর্কে যদি তোমাদের সম্যক ধারণা না থাকে, তাহলে কিন্তু বাংলা শব্দ গঠনের এই মজার বিষয়গুলো কিন্তু তোমরা ধরতে পারবে না, এবং বাংলা ভাষাকেও তোমাদের কাছে একটি কঠিন এবং দুর্বোধ্য ভাষা বলেই মনে হবে। যদিও তোমরা ভাষা ব্যবহার করছো, আমরা ভাষা ব্যবহার করছি, কিন্তু এই ভাষার যে উৎকৃষ্ট ব্যবহার এবং শ্রুতিমধুর গতিশীল অবস্থান, সেটা কিন্তু আমরা তৈরি করতে পারছি না। যে কারণে শব্দ গঠন প্রক্রিয়াটি জেনে শব্দের গঠনের শুদ্ধতা এবং শুদ্ধভাবে শব্দের প্রয়োগ, শুদ্ধ শব্দ গঠনের যে প্রক্রিয়াগুলো, এগুলো জানা থাকলে ভাষা ব্যবহার, ভাষা প্রয়োগ সব কিছুই অত্যন্ত সুন্দর, সাবলীল এবং সহজ হয়। তো আমরা এর আগে এই সমাসের ক্লাসগুলোতে তোমাদেরকে বিস্তারিত আলোচনা করতে গিয়ে আমরা অনেকগুলো গুরুত্বপূর্ণ কথা বলেছি। সেটা হলো যে সমাস 6 প্রকার, তার মধ্যে দ্বন্দ্ব সমাস, দ্বিগু সমাস, কর্মধারয় সমাস এবং তৎপুরুষ সমাস সম্পর্কে তোমাদের সাথে বিস্তারিত আলোচনা করেছি। আজকে আমাদের আলোচনার বিষয় হবে অব্যয়ীভাব সমাস। এই সমাসটিও কিন্তু আমাদের বাংলা ব্যাকরণে অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ আমি প্রত্যেকটি বিষয়কে গুরুত্বপূর্ণ বলি এই কারণে যে তুমি একটিকে বাদ দিলে কিন্তু একটি অংশ তোমার অধরা থেকে যাবে। তুমি কিন্তু সেটাকে স্পর্শ করতে পারবে না, ধরতে পারবে না, এবং সেটা অনুভবও করতে পারবে না, বোঝাতেও পারবে না, এবং নিজেও বুঝবে না। তো সেই ক্ষেত্রে এই প্রত্যেকটি বিভাগই অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখন এই ক্ষেত্রে আমরা যে বিষয়টি পাই সেটি হলো যে অব্যয়ীভাব সমাস সমাসের এক বিভাজনের একটি, এবং গুরুত্বপূর্ণ বলছি এই কারণে যে আমাদের বাংলা ভাষায় কিন্তু অব্যয়ের ব্যবহার কিন্তু এমনভাবে ব্যবহৃত হয়, বা এমনভাবে আমরা অব্যয়কে ব্যবহার করি যেটা নাকি অত্যন্ত ভাষাকে সুন্দর করে, মনের ভাবকে একটু অন্যভাবে প্রকাশ করতে সহযোগিতা করে। এখন অব্যয় এমন একটি পদ আমাদের বাংলা ভাষায় যেটাকে যার কোনো ব্যয় নেই, অর্থাৎ যেটা সংক্ষিপ্ত হয় না, যেটা বড়ও করা যায় না, ছোটও করা যায় না, অর্থাৎ সে যেরকম ঠিক সেই রকমই তার অবস্থা। তো এটাও কিন্তু এই শব্দ গঠনের ক্ষেত্রে এই অব্যয়ের প্রাধান্য নিয়ে, বা অব্যয়কে গুরুত্বপূর্ণ বিবেচনা করে, বা অব্যয়কে রেখেই যে সমাসটি আমরা সবসময় ব্যাসবাক্য সম্পন্ন এই অব্যয়ীভাব সমাসটি আমরা অনেক ক্ষেত্রেই ব্যবহার করে থাকি। এই জন্য এটার নামের ক্ষেত্রেই কিন্তু এই অব্যয় কথাটি দিয়েই কিন্তু তুমি বুঝতে পারবে যে অব্যয় বিষয়টি এখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেটা কি? অব্যয়ীভাব সমাস। অব্যয়ীভাব, এই যে অব্যয়ীভাব কথাটি বলা হচ্ছে এখানে, অব্যয় ভাব সম্পন্ন সমাস, অর্থাৎ এই সমাসটি পুরোটাই অব্যয় দ্বারা আচ্ছাদিত, অব্যয় পদ দিয়ে এটা আচ্ছাদিত, কোনোভাবেই অব্যয় থেকে বেরিয়ে যাওয়া যাবে না। এটাই হলো অব্যয়ীভাব সমাস। এটার নামকরণেই কিন্তু আমরা এটা বুঝতে পারছি। এখন সংজ্ঞায় যদি চলে যাই, যে পূর্ব পদে অব্যয় থেকে যে সমাস হয় এবং অব্যয়ের অর্থই প্রধান হিসেবে বিবেচিত হয়, সেটাই হলো অব্যয়ীভাব সমাস। দুটো জিনিস, একটি হলো যে সমাসের পূর্ব পদে অব্যয় থাকবে এবং অব্যয়ের অর্থ প্রধান হিসেবে বিবেচিত হবে, অর্থাৎ অব্যয়টাই গুরুত্বপূর্ণ, সেটাই হলো অব্যয়ীভাব সমাস। যেমন আমরা যদি বলি, খুব সহজে যদি আমরা বলি অব্যয়ীভাব সমাসের উদাহরণ যদি আমরা দিই, তাহলে মরণ পর্যন্ত আমরণ।
এইখানে এই যে মরণ পর্যন্ত আমরণ আমরা লিখলাম, এই মরণ পর্যন্ত আমরণ, এখানে কিন্তু এই যে এই আটা হলো অব্যয়। এখন এই মরণ পর্যন্ত আমরণে আমরা এইখানে এটা পূর্বপদ হিসেবে পাচ্ছি, এই মরণের আগে এখন এই মরণ শব্দটি কিন্তু প্রভাবিত হয়ে গেল এই আয়ের দ্বারা। মরণ বলতে তো আমরা মৃত্যু বুঝি, কিন্তু আমরণ মানে মৃত্যু পর্যন্ত, অর্থাৎ দীর্ঘ জীবনকে বোঝাচ্ছে, মৃত্যুর আগ পর্যন্ত। আর মরণ বলতে শুধুমাত্র মৃত্যুকে বোঝাচ্ছে, আর দিয়ে কিন্তু সম্পূর্ণ জীবনটাকে বোঝাচ্ছে মৃত্যুর আগ পর্যন্ত। তাহলে মরণ শব্দটির অর্থটা কিন্তু ওই নামক অব্যয় দ্বারা কিন্তু প্রভাবিত হয়ে একটা ভিন্ন অর্থ হয়ে গেছে, এবং সেটা অব্যয়ের অর্থটাই এখানে প্রধান হিসেবে কাজ করেছে। এই কারণে অব্যয়ীভাব সমাসের গুরুত্বপূর্ণ বিষয় হলো অব্যয়টি পূর্বে বসবে এবং অব্যয়ের অর্থ প্রধান হিসেবে বিবেচিত হবে। এই সমাসের কতগুলো বৈশিষ্ট্য আছে, এবং একটি বৈশিষ্ট্য হলো অব্যয়ের অর্থযোগে ব্যাস বাক্য হয়, ব্যাস বাক্যটিও কিন্তু অব্যয়ের অর্থযোগে হবে। আরেকটি বৈশিষ্ট্য হলো উপসর্গ এক প্রকার হয়, অর্থাৎ উপসর্গ ছাড়া এই অব্যয়ীভাব সমাস সাধারণত পায় না, এবং উপসর্গগুলোই কিন্তু অব্যয় হিসাবে এখানে ব্যবহৃত হয়। আমরা যদি উপসর্গ দেখি, সংস্কৃত উপসর্গ, বাংলা উপসর্গ, বিদেশি উপসর্গ, এই ক্ষেত্রে বিশেষ করে সংস্কৃত উপসর্গ এবং বাংলা উপসর্গের প্রায় সবগুলোই কিন্তু অব্যয় পদ। এটা আমাদের একটু বুঝে নিতে হবে। সেই কারণে এই অব্যয় পদের মধ্যে উপসর্গের ব্যবহার সবচেয়ে বেশি, এবং এগুলোই অব্যয় হিসাবে ব্যবহৃত হয়। আবার আরেকটি আসছে, আমরা উপসর্গ যোগে গঠিত সব শব্দেই অব্যয়ীভাব সমাস, অর্থাৎ উপসর্গ দিয়ে যতগুলো সমাস সংগঠিত হবে তার সবগুলাই কিন্তু অব্যয়ীভাব সমাস। ওই যেই কথাটা আমি আগে বললাম যে উপসর্গগুলোই অব্যয়, অতএব এই উপসর্গ দিয়েই যখন কোনো সমাস হবে সেই সমাসটি কিন্তু অব্যয়ীভাব সমাস হয়ে যাবে। আর অব্যয়ের নাম বা প্রকৃতির উল্লেখ থাকে না। এখানে কিন্তু অব্যয়ের নাম কি এবং প্রকৃতি কি সেটা কিন্তু এই সমাসে উল্লেখ থাকে না। আর অব্যয়ের অর্থযোগে ব্যাস বাক্য হয়, সবসময় অব্যয়ের অর্থযোগে ব্যাস বাক্য হয়। তাহলে আমরা এই অব্যয়ীভাব সমাসের গুরুত্বপূর্ণ বিষয়টি আমরা যেটা দেখছি সেটা হলো যে অব্যয়। এখন এই অব্যয় পদগুলো বাংলা আমাদের যে পদ আছে তার মধ্যে একেবারে সুনির্দিষ্ট উপসর্গের মধ্যে যা ব্যবহৃত হচ্ছে এগুলো অব্যয় পদ। এছাড়াও আরও কিছু অব্যয় পদ আছে, এগুলো নিয়ে যখন সমাস হয় তখন সেগুলো অব্যয়ীভাব সমাস হয়। আর সংজ্ঞার দিক থেকে যদি আবার তোমাদেরকে আমি স্মরণ করিয়ে দিতে চাই যে পূর্ব পদে অব্যয় বসবে এবং অব্যয়ের অর্থ প্রধান হিসেবে বিবেচিত হবে, তাহলে সেটা হলো অব্যয়ীভাব সমাস। আমরা কিছু উদাহরণে যাই, যেমন নৈকট্য অর্থাৎ কাছাকাছি, অর্থাৎ নিকটে, এইরকম অর্থে যদি আমরা অব্যয়ীভাব সমাস দেখি তাহলে আমরা দেখব কুলের সমীপে, উপকূল মানে কুলের নিকটে বা কুলের কাছাকাছি, সেটা হলো উপকূল। নৈকট্যে মানে কাছাকাছি, কণ্ঠের সমীপে, উপকণ্ঠ মানে কণ্ঠের কাছে, একেবারে কাছে, সেই কারণে উপকণ্ঠ। এই উপগুলো হলো অব্যয়। নদীর সমীপে উপনদী, এখানে সব কিন্তু ওই যে নৈকট্য অর্থে বা কাছাকাছি অর্থে অব্যয়গুলো ব্যবহৃত হয়েছে, এবং এই যে যা পাচ্ছি আমরা, উপকূল, উপকণ্ঠ, উপনদী, এই সবগুলোই কিন্তু অব্যয়। এবং উপনদী পুরো নদীকে বোঝাচ্ছে না, নদীর মতো আর কি, কাছাকাছি। এই উপ দিয়ে কিন্তু এটা প্রভাবিত হয়ে গেছে নদী, এই কারণে এটা হলো অব্যয়ীভাব সমাস। পূর্বপদে অব্যয় তো বসবেই, এবং অব্যয়ের অর্থটাই এখানে প্রধান হিসেবে বিবেচিত হবে। তারপরে পৌনঃপুনিকতা অর্থে আমরা যদি বলি, পৌনঃপুনিকতা অর্থে যেমন দিন দিন, প্রতিদিন, হ্যাঁ, এই যে দিন দিন না বলে প্রতিদিন বলছি, একটা চমৎকার শব্দ, অব্যয়ীভাব সম্পন্ন। এখানে প্রতিটা হলো অব্যয়, রাত রাত, প্রতি রাত, এটা পৌনঃপুনিকতা অর্থে মানে একই রকম। এবং সেই ক্ষেত্রে কিন্তু এটাও একটা যেমন আরেকটি হলো নি অর্থে বা নেগেটিভ অর্থে যদি আমরা পাই, যেমন ভাবনার অভাব, নির্ভাবনা। নি অর্থাৎ নেগেটিভ অর্থে পেয়েছি, নির্ভাবনা, এখানে কিন্তু এই নিটা হলো আমাদের অব্যয়। আবার সাদৃশ্য,
মানে অর্থাৎ একটির মতো, যেমন আমরা যদি বলি যে সাদৃশ্য অর্থে যদি আমরা বলি শহরের সদৃশ উপশহর, শহর না কিন্তু শহরের মতো সাদৃশ্য আছে, এরকম আমরা বলতে পারি। বনের সদৃশ উপবন, এটাও হতে পারে। আবার হতে পারে জেলার সদৃশ উপজেলা, জেলা না জেলার মতো। এই উপ সবগুলি এটা সাদৃশ্য অর্থে ব্যবহৃত হচ্ছে। আবার অতিক্রান্ত অর্থে আমরা পেয়ে যাই, অতিক্রান্ত অর্থে আমরা উৎ দিয়ে পেয়ে যাই, যেমন বেলাকে অতিক্রান্ত উদ্বেগ, এই বেলাকে অতিক্রম করে গেছে উদ্বেগ। শৃঙ্খলাকে অতিক্রান্ত উচ্ছৃঙ্খল, অর্থাৎ শৃঙ্খলাকে অতিক্রম করে যেটা যায় সেটি হলো উচ্ছৃঙ্খল, ওটার শৃঙ্খলার মধ্যে থাকে না। আবার ক্ষুদ্র অর্থে, ছোট অর্থে ব্যবহৃত হয় অবৈভাব সমাস, যেমন গ্রহের ক্ষুদ্র উপগ্রহ, গ্রহ না কিন্তু গ্রহ হচ্ছে ছোট, সেই অর্থে উপগ্রহ হচ্ছে। তারপরে নদীর ক্ষুদ্র উপনদী, এটা হচ্ছে। জেলার ক্ষুদ্র উপজেলা, এটাও হচ্ছে। আবার পশ্চাৎ মানে পেছনের অর্থে যদি ব্যবহৃত হয়, অনু অর্থে, পশ্চাৎ মানে অনু, অনু দিয়ে যদি আমরা ব্যবহার করতে চাই তাহলে আমরা পাই যেমন পশ্চাৎ গমন অনুগমন, অর্থাৎ পিছনে গমন মানে পিছনে যাওয়া বা পিছনে হাঁটা, অনুগমন, এটা হতে পারে। তারপরে আবার হতে পারে পশ্চাৎ ধাবন অনুধাবন, অর্থাৎ যেটা আমরা চিন্তা করছি তার পিছনে যাওয়া, অনুভব করা, সেই অর্থে হতে পারে। আবার বিরোধ অর্থে প্রতি, অর্থাৎ যেটা দিয়ে বিরোধিতা বোঝাচ্ছে সেটা কিন্তু প্রতি উপসর্গ চলে আসে। প্রতি উপসর্গ যেমন বিরুদ্ধ হিংসা, প্রতিহিংসা, মানে হিংসার পরে যেটা আর কি, সেই বিষয়টি আসছে এখানে, যে এটা হলো বিরোধ অর্থে চলে আসলো। তারপরে আরও আছে বিরোধ অর্থে, যেমন বিরুদ্ধবাদ প্রতিবাদ, এটাও আসছে, এটা বিরোধ অর্থে, এটা প্রতি উপসর্গ ব্যবহৃত হচ্ছে। আবার পর্যন্ত, পর্যন্ত এটা কিন্তু আ উপসর্গ ব্যবহৃত হচ্ছে, যেমন পা থেকে মাথা পর্যন্ত, পা থেকে মাথা পর্যন্ত আপাদমস্তক, এখানে আমার পা থেকে শুরু হয়েছে মাথা পর্যন্ত, কিন্তু পাও গুরুত্বপূর্ণ না মাথাও গুরুত্বপূর্ণ না, কিন্তু টোটালটা দিয়ে যেটা হচ্ছে আপাদমস্তক মানে পুরোটা, এই আটা হলো প্রত্যয়। তো এটাও কিন্তু এই যে পর্যন্ত, এটা আ উপসর্গ ব্যবহৃত হচ্ছে। আবার প্রতিনিধি অর্থে, প্রতিনিধি অর্থে যেমন প্রতিচ্ছবি, এই প্রতিটা উপসর্গ হিসেবে আসছে। আবার ঈষৎ অর্থে আসছে, যেমন ঈষৎ নত আনত, ঈষৎ উষ্ণ, ঈষদুষ্ণ, এরকম আসতে পারছে। আবার অভাব অর্থে আসছে নি, এটা নি অথবা নি বিসর্গ অথবা নির অর্থে আসছে, যেমন নুনের অভাব আলুনি, আমিষের অভাব নিরামিষ, এটা অভাব অর্থে এসছে। এই নিটা কিন্তু উপসর্গ। তো এরকম আমরা দূরবর্তী অর্থে প্র পরা উপসর্গ ব্যবহৃত হয়, এটা হলো দূরবর্তী অর্থে, যেমন অক্ষির অগোচর পরোক্ষ, জয় থেকে দূরে পড়াবে। তো এই বিষয়গুলো আমাদের মনে রাখতে হবে যে আমরা এই যে যতগুলো অব্যয়ীভাব সমাসে যতগুলো আমরা উদাহরণ আমরা দেখি তার সবগুলোই কিন্তু অব্যয় যোগে হচ্ছে, আর এগুলো সবই কিন্তু উপসর্গ। উপসর্গ মানেই অব্যয়, এবং এটার অর্থই প্রধান হিসেবে বিবেচিত হবে। তো আমরা এই আমার কাছে মনে হয় যে এই অব্যয়যুক্ত যে পদগুলো, এগুলো যখন আমরা সমাস হিসেবে সমস্ত পদ হিসেবে পাই, অব্যয়যুক্ত পদ বা অব্যয়ীভাব সমাস যখন পাই, এর ব্যবহারও কিন্তু আমাদের ভাষায় অত্যন্ত সুন্দর, প্রাঞ্জল, এবং মনে হয় যেন নতুন করে শব্দের মধ্যে এটার প্রয়োগে অর্থের আলাদা একটা মাত্রা প্রবাহিত হয়। তো এই জন্যে অব্যয়ীভাব সমাসটি আমাদের শ্রুতি মধুরতার দিক থেকে, শোনার দিক থেকে, উচ্চারণের দিক থেকে, ব্যবহারের দিক থেকে, অনুভবের দিক থেকে, বোঝার দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি তোমাদেরকে আবার বলছি যে আমরা দ্বন্দ্ব সমাস আলোচনা করেছি, যে সমাসের পূর্বপদ পরপদ উভয়ই প্রধান থেকে যে সমাস হয়, দ্বিগু সমাস, সংখ্যাবাচক শব্দের কথা বলেছি এবং সমষ্টির কথা বলেছি। কর্মধারয় সমাস, বিশেষ্য বিশেষণ দিয়ে যে সমাস হচ্ছে বা তাদের ভাবাপন্ন পদে যে সমাস হচ্ছে, এটা দিয়ে বলেছি। তারপরে আমরা চলে এসেছি কর্মধারয় সমাসের পরে এসেছি আমরা তৎপুরুষ সমাস, যে সমাসে আমরা দেখেছি যে মানে তৎপুরুষ সমাস হলো যে
বিভক্তিযুক্তই বেশি, তাছাড়া আরও তিনটি আছে যে তৎপুরুষ সমাসের মধ্যে যে বিভক্তি, পূর্বপদের বিভক্তি লোপ পাবে এবং পরপদের অর্থ প্রধান হবে, সেটাই হলো তৎপুরুষ সমাস। আর এখন আমরা করলাম অব্যয়ীভাব সমাস, যে সমাসে অব্যয় পদ প্রধান হিসেবে থাকবে এবং প্রথমে বসবে এবং অব্যয় দ্বারা সমাসটি নিয়ন্ত্রিত হবে, অর্থাৎ অব্যয় পদের প্রাধান্য বজায় থাকবে। পূর্বপদে অব্যয় বসে যে সমাস হয় এবং অব্যয়ের অর্থ প্রধান থাকে তাকে অব্যয়ীভাব সমাস বলে। এখন তোমাদেরকে আমি অনুরোধ করব, তোমরা এই সমাসের সবগুলো সমাস তোমাদের সাথে বিস্তারিত আলোচনা করেছি। আরেকটি সমাস আমাদের রয়ে গেছে, সেই সমাসটি হলো বহুব্রীহি সমাস। এই সমাসটি নিয়ে তোমাদের সাথে আমরা পরের ক্লাসে আলোচনা করব এবং তাহলে আমাদের সমাস পর্বটি শেষ হয়ে যাবে। আশা করি তোমরা আগের যে বিষয়গুলো আমি আলোচনা করেছি সেগুলো যদি ব্যাকরণ বইতে তোমরা একটু মনোযোগ সহকারে দেখো আর আমার ক্লাসটি যদি ফলো করে থাকো, তাহলে তোমাদের জন্য সমাস খুব একটি কঠিন ব্যাকরণের বিষয়গুলি বলে বিবেচিত হবে। অনলাইন ক্লাসে যুক্ত থাকার জন্য তোমাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি।